এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন পাবলিক হেলথ ফাউন্ডেশন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মোনায়েম ইসলাম সিজার। জনাব সিজার, এই সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা স্বাস্থ্য খাত সংশ্লিষ্ট যে প্রতিবেদনটি ছিল সেটা আমরা দেখলাম। তো আমি আসলে আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে বিশ্বের অন্যান্য দেশে যদি স্বাস্থ্য সেবা খাতে যতটুকু বরাদ্দ রাখা হয়, আমাদের বাজেটে কি স্বাস্থ্য খাতে ততটুকু বরাদ্দ রাখা হয় কি? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা যদি আমাদের গত 20 বছরের স্বাস্থ্য ব্যবস্থার বাজেটটি দেখি, তাহলে সেটি আসলে বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থার সাথে তুলনীয় নয়। জি জি। আমি যদি একটি পরিসংখ্যান আপনাকে দিই যে এই বছর যেটি করা হয়েছে, যে টোটাল যে আমাদের বাজেট, সেই বাজেটের আমি যদি বলি তাহলে 5.20% এটি অ্যালোকেট করা হয়েছে। আর আমি যদি জিডিপির আলোকে বলি, সেটি ছিল গত বছর 0.74%, যেটিকে কমিয়ে এবার 0.72% করা হয়েছে। যেখানে আমাদের পার্শ্ববর্তী দেশ যেমন থাইল্যান্ডের কথা যদি বলি, তারা কিন্তু জিডিপির 3% পর্যন্ত করে। আবার আমাদেরই চেয়ে আরও নিম্ন আয়ের দেশ যেমন রুয়ান্ডা, তারাও কিন্তু 2.5% করে। সুতরাং আমাদের চেয়ে 4 গুণ 5 গুণ বেশি তাদের বরাদ্দ। এখন এই বরাদ্দই কিন্তু সব কিছু না, বরাদ্দর পরও যে বিষয়গুলো থাকে সেটি হচ্ছে এটির ইউটিলাইজেশন কেমন। কিন্তু বরাদ্দ একটি বিষয় ইন্ডিকেট করে, সেটি হচ্ছে যে গভর্নমেন্ট সেই সেক্টরটিকে কতটুকু গুরুত্ব দিচ্ছে। গত 20 বছরে আসলে এই সেক্টরটি তেমনভাবে গুরুত্ব পায়নি। আমরা আশা করেছিলাম যেহেতু এখন যে সরকারটি আছেন, সেই সরকারটি একটু অন্যরকম সরকার, অর্থাৎ রাজনৈতিক নির্বাচনের মধ্যে দিয়ে সরকার আসেননি, এই সরকার জনগণের সরকার হিসেবে আমরা ধারণা করেছিলাম। আমরা মনে করেছিলাম যে এই সরকারের সময় শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটি খাত অনেক বেশি গুরুত্ব পাবে। দুর্ভাগ্যজনক হলো সত্য যে এটি আসলে তেমন গুরুত্ব পায় নাই। জি, দেখা যায় যে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আপনি গবেষণা করে থাকেন, তো সেখান থেকেই বলতে চাই, এই যে সরকার যে বরাদ্দ দেয়, বলা হয় যে তার সুষ্ঠুভাবে ব্যবহার করা হয় না, কেন আসলে দক্ষতা বাড়ানো যাচ্ছে না আপনার কি মনে হয়, আর কিভাবে দক্ষতা বাড়ানো যেতে পারে? জি, খুবই চমৎকার একটি প্রশ্ন। আসলে এটি একটি অনেক দিন ধরে এই সমস্যাটি বাংলাদেশে স্বাস্থ্য ব্যবস্থায় নিহিত আছে। আমরা যদি গত 20 থেকে 25 বছরের বাজেট ইউটিলাইজেশনটি চিন্তা করি, 2010, 12 বা 14 দিকেও এটি মোটামুটি 80% উপরে ছিল। 2-1 বছর 90% পর্যন্ত গিয়েছিল, কিন্তু এখন আসলে এটি আবার 70% নিচে নেমে আসছে। তো এটি বোঝার জন্য আমাদের বোঝা দরকার দুটো বিষয়। এটির দুইটি ভাগ আছে। একটি হচ্ছে ডেভেলপমেন্ট বাজেট, যেটি উন্নয়ন বাজেট বলি আমরা, আরেকটি হচ্ছে অপারেশনাল বাজেট, যার মাধ্যমে আমরা বেতন ভাতা, বিভিন্ন আপনার ওই হেলথ ফ্যাসিলিটির অনেক কিছু আমরা নির্বাহ করি। এখন অপারেশনাল বাজেটটা সবসময় একটু বেশি থাকে, কিন্তু ডেভেলপমেন্ট বাজেটের ইউটিলাইজেশনটা অনেক কমে গেছে। তো অপারেশনাল বাজেটটা বেশি থাকে বলতে আমি মনে করি এটি আসলে 95% হওয়া উচিত, যদি সত্যিকার অর্থে প্ল্যানিং করা যায়। আমাদের সমস্যাটি হচ্ছে আমরা ঠিকভাবে প্ল্যানিং করি না। আমরা যে বাজেটটি করি এটাকে বলা হয় ইনক্রিমেন্টাল বাজেট বা হিস্টোরি বেসড বাজেট। অর্থাৎ ধরেন গত বছর আমার একটা হেলথ ফ্যাসিলিটির জন্য বরাদ্দ ছিল 10 কোটি টাকা, এই বছর 10% বাড়িয়ে 11 কোটি টাকা দিয়ে দেওয়া হলো। কিন্তু আমরা আসলে এটি অ্যানালাইসিস করি না যে সেই হেলথ ফ্যাসিলিটির আসলে 11 কোটি টাকা প্রয়োজন আছে কিনা। কারণ হতে পারে যে সেখানে হয়তো কোনো ডক্টর নাই, অ্যাবসেন্স, কিংবা সে হয়তো স্টাডি লিভে আছে, কিংবা যে কোনো কারণে হোক সেখানে হিউম্যান রিসোর্স কমে গেছে। সুতরাং ওই টাকাটি নাও লাগতে পারে। পরিকল্পনার কথা বলছেন যে আমরা দেশের বিভিন্ন যদি চিকিৎসা খাত এবং হাসপাতাল যদি দেখা যায়, তাহলে আমরা দেখতে পাই যে কোথাও কোথাও পর্যাপ্ত চিকিৎসক নেই, কোথাও আছেন কিন্তু পর্যাপ্ত সেবা পাচ্ছেন না। তো আসলে সব কিছু মিলিয়ে পর্যাপ্ত যাতে ডাক্তার থাকেন এবং তারা যেন মানে জনগণকে সঠিক পরিমাণে সেবা দেন, এটার জন্য আসলে কি ধরনের তৎপরতা বাড়ানো উচিত বলে? আমি আপনার এই প্রশ্নের আগে জাস্ট আমি ওটা একটু শেষ করে নেই যে আমাদের দেশে যে বাজেট অ্যালোকেশনটা করা হয়, এটি আসলে কোনো সায়েন্টিফিক মেথড ফলো করা হয় না। পৃথিবীর অনেক দেশে যেটি করা হয় সেটি হচ্ছে রিসার্চ অ্যালোকেশন ফর্মুলা নামে একটি ফর্মুলা আছে, তার উপর ভিত্তি করে তারা আসলে এই রিসার্চটা আপনার রিসোর্স অ্যালোকেশন করে। যেমন আপনার তানজানিয়া, উগান্ডা, এরাও কিন্তু 2005-7 এই সময় এই পদ্ধতিটা আপনার ব্যবহার করে তারা একটা সুফল পেয়েছে। তো যেটি বলছিলাম যে আমাদের দেশে এটি হয় না। এখন যদি আমি আপনার এই প্রশ্নটি আসি, যেটি খুবই প্রাসঙ্গিক, যে আমাদের দেশে ডক্টররা অনেক জায়গায় থাকেন না। এটি যদি আপনি দেখেন, এটি তো আসলে শহরের চিত্র না, শহরে অনেক বেশি ডক্টর আছে। যেটি হয় যে গ্রাম্য এরিয়ায় এই জিনিসটি আপনার খুবই কম। এটির অনেকগুলো কারণ। প্রথম কথা হচ্ছে যে আমাদের দেশে স্বাস্থ্য ব্যবস্থা যে সুশাসন এবং জবাবদিহিতা, সেটি নিশ্চিতকরণের জন্য যে একটি সঠিক মাধ্যম বা প্রক্রিয়া, সেটি আসলে আপনার ঠিকভাবে নেই। এবং সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে যে যারা ক্লিনিশিয়ান বা ডক্টর, তারা যে সেবা দিবেন, তাদের যে মোটিভেশনের জায়গাটি, সেটি খুবই কম। তো আমাদের আসলে সরকারের দিক থেকেও এই মোটিভেশনটি বাড়াতে হবে এবং একই সাথে একটি নিয়ম এবং কাঠামো করতে হবে যে যার মাধ্যমে সকল ডাক্তারকে একটি নির্দিষ্ট সময় তাদেরকে আসলে গ্রামে এই সেবাটি দিতে হবে। না হলে তাদের আসলে এই মহৎ পেশায় আসার কোনো দরকার নাই।
জি। এটা হচ্ছে একটা বড় বিষয় এবং এই সিদ্ধান্তটি কিন্তু নিতে হবে। একই সাথে অবশ্যই। প্রাইভেট প্র্যাকটিসের যে ব্যাপারটি সেটিও কিন্তু এটির সাথে জড়িত। কারণ আপনারা জানেন যে আমি বিভিন্ন হেলথ ফ্যাসিলিটিতে কাজ করার সুযোগ হয়েছে, আমি দেখেছি যে 2টো বাজলেই কিন্তু বেশিরভাগ হেলথ ফ্যাসিলিটিগুলোতে আর ডক্টর থাকেন না, কিন্তু তাদের কিন্তু থাকার কথা 4টা বা 5টা পর্যন্ত, কারণ তারা প্রাইভেট প্র্যাকটিসে চলে যান। সুতরাং এই প্রাইভেট প্র্যাকটিসের মধ্যেও এক ধরনের রেগুলেশন আনতে হবে এবং এটির সত্যিকার অর্থেই যে আইনগুলো করা হয় বা আমাদের দেশে যে আইনগুলো আছে সেগুলোর ব্যবহারটি নিশ্চিত করতে হবে। এইটি যতক্ষণ আপনি করতে না পারবেন এটির সুফল আপনি পাবেন না। এটি কঠিন, কিন্তু এটি আপনাকে করতেই হবে। এগুলো যদি আপনি করতে না পারেন তাহলে আসলে সত্যিকার অর্থে সুশাসন নিশ্চিত হবে না এবং আমাদের যে কাঙ্ক্ষিত আমরা যে সেবাটি চাই এটি থেকে আমরা আসলে বঞ্চিত হব। জি, এই যে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের তৎপরতা কিন্তু বিভিন্নভাবে চালানো হচ্ছে, তারপরেও দেখা যাচ্ছে কোনোভাবেই কার্যকর হচ্ছে না। যে মানুষের দেখা যায় স্বাস্থ্য খাতের দেখা যায় যে আমাদের উন্নয়নও হচ্ছে না, আবার দেখা যায় আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে উড়াল দিতে হচ্ছে স্বাস্থ্যসেবার জন্য। তো সব মিলিয়ে আসলে বাজেটের কথা যদি বলেন এবং দক্ষতার কথা বলেন, সব কিছু সমন্বয় করে আসলে কিভাবে এটার উন্নয়ন করা সম্ভব? জি, ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে আমাদের আসলে স্বাস্থ্যের ব্যাপারে যে দর্শন, সে দর্শনটি পরিবর্তন করা লাগবে। আমি যখন 6ষ্ঠ শ্রেণীতে পড়ি তখন একটি প্রভাব পড়েছিলাম যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আমি নিশ্চিত যে আপনারা অনেকেই হয়তো এই বিষয়টি পড়েছেন যে প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো। আমাদের আসলে যে স্বাস্থ্যসেবা এটি আসলে প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পন্ন নয়। এখানে আমরা স্বাস্থ্য বলতেই মনে করি যে এটি হচ্ছে ডক্টর এবং ওষুধ এবং হচ্ছে হসপিটাল। এর বাইরেও আপনি যে সুস্থ থাকার জন্য অসুস্থ হওয়ার আগে যে কাজগুলো আপনি করবেন সেই ব্যাপারে আমাদের রাষ্ট্রের দিক থেকে কোনো ধরনের উদ্যোগ নেই। আপনি যদি দেখেন হেলথ রিফর্ম কমিশনের যে রিপোর্টটি, এখানে আসলে প্রিভেনশনকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়নি। তো প্রথম কথাটি হচ্ছে অন্যান্য দেশের দিকে যদি আপনি তাকান তারা কিন্তু নিজে কিভাবে সুস্থ থাকা যায় এই বিষয়টি কিন্তু একদম স্কুল থেকে তাদেরকে শেখায়। জি, সেটা আসলে আমরাও চাই যে আমাদেরও যেন এই খাতে এবং মানুষের সচেতনতা বৃদ্ধি পায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সময় বাণিজ্যে আসার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা স্বাস্থ্য খাতের বাজেট নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করছিলাম জনাব সিজারের সঙ্গে।